আচ্ছা, আজকে আমরা এনভেলপ শুরু করছি। তোদের একটা কথা বলি, তোদের ফার্স্ট সেমের আজকের প্রথম ভিডিও। হ্যাঁ, খুব সিম্পল একটা কথা আমার শুনবি, সবাই বোঝার চেষ্টা করবি। তোদের না দুটো পেপার পরীক্ষা হবে স্টেট ইউনিভার্সিটি WBSU অনার্সে, দুটো পেপার পরীক্ষা হবে। কোর 1 যেটাকে CC1 বলি আমরা, আর একটা হবে কোর কোর্স 2 CC2। দুটো পেপারের মার্কসই হচ্ছে 75 মার্কস। মার্কস কত? 75, দুটো পেপারেরই মার্কস, ঠিক আছে, 75। এবার কোর 1-এ রিটেন, এই যে 75 মার্কস, এর আবার ভাগ আছে। এর ভাগে রিটেন 50। এইটা তোকে লিখে পরীক্ষা দিতে হবে, অন্য কলেজে সিট পড়বে সেখানে গিয়ে পরীক্ষা দিতে হবে। যেমন উচ্চ মাধ্যমিক অন্য স্কুলে গিয়ে দিয়েছিস, তেমনি এখন অন্য কলেজে সিট পড়বে, যে পরীক্ষা দিতে হবে। অ্যাসাইনমেন্ট অ্যান্ড ইন্টারনাল এক্সাম, মানে কলেজ নিজে পরীক্ষা নেবে, সেই দুটো মিলে 20, 10-10। আর অ্যাটেন্ডেন্স জন্য 5, এই মোট 75 নম্বর। এই পেপারেও তাই, ঠিক আছে, 50, 20, 5। এবার এই 50-এর আবার ভাগ আছে। কি ভাগ? এই 50-এ 5টা 2 নম্বরের কোশ্চেন তোকে করতে হবে। কোশ্চেন গিভেন থাকবে 8টা কোশ্চেন থেকে 5টা 2 নম্বরের করতে হবে, 5 2 10। আর 8টা কোশ্চেন থেকে 5টা করতে হবে, 5 8 40, ঠিক আছে। 8টা কোশ্চেন থেকে 5টা করতে হবে, 5 8 40, এই 40 আর 10 50। এই যে 8 মার্কসের এক একটা কোশ্চেন থাকবে, টোটাল একটা কোশ্চেন দিয়েই কিন্তু 8 দেবে না। এই 8 মার্কসের কোশ্চেনে ভাগ থাকবে 4+4 বা 3+3+2, বোঝা গেছে? এরকম ভাগ করা থাকবে, বা 5+3, এইরকম ভাগ করা থাকবে। এই তো তোদের ফার্স্ট সেমের সিলেবাসটা বেসিক্যালি, তোরা ফার্স্ট সেমে যেটা পড়বি সেটা বেসিক্যালি 12-এ যেরকম সিলেবাস ছিল সেরকমই 12-এর মতো অঙ্কের টেকনিকটা। অ্যাকচুয়ালি অনার্সের আসল চেহারা, মানে আসল ব্রেন এবং বুদ্ধির জিনিসগুলো শুরু সব সেকেন্ড সেম থেকে। ফার্স্ট সেমে ওই 12-এর মতোই, দু একটা জিনিস একটু ইম্পর্টেন্ট আছে, বাকিগুলো একদম 12-এর মতো। অত বিশাল, ওই 12-এ যেরকম একটুখানি থিওরি পড়ে অঙ্ক করতিস প্রচুর প্রচুর, সেই রকম, ঠিক আছে। তো আজকে আমরা শুরু করছি একটা নতুন টপিক, এনভেলপ। এটা অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের টপিক। হ্যাঁ, তো অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস 12-এও কিছু কিছু করেছিস, আজকে আমরা শুরু করছি এনভেলপ। এনভেলপে প্রথম যে কনসেপ্টটা আমি তোদের দেব সেটা হচ্ছে ফ্যামিলি অফ কার্ভস। ধর, খুব সিম্পল বুঝবি, ধর আমি একটা ইকুয়েশন লিখলাম x² + y² = ধর আমি লিখলাম a²। ভালো করে বুঝবি বাবা আমার কথা, না বুঝলে আমাকে হোয়াটসঅ্যাপ করবি সাথে সাথে। তোরা একদম নতুন, সবে শুরু করছে, কিন্তু বুঝতেই পারছিস সামনে বুঝিয়ে বসিয়ে পড়াতে যতটা সুবিধা হয়, হোয়াটসঅ্যাপে তো একটু অসুবিধা হবেই অনলাইন। এবার ধর আমি এই যে এইখানে এটা কিন্তু যে কোনো, এটা হচ্ছে প্যারামিটার। তুই বলবি স্যার প্যারামিটার কি? প্যারামিটার মানে তাকে বলা হয় অস্থায়ী ধ্রুবক, মানে এর কনস্ট্যান্ট কিন্তু এর মান চেঞ্জ করতে পারে। আচ্ছা দেখ তো, আমি যদি a1 বসাই তাহলে আমি যে কি পাবো? একটা বৃত্ত পাবো যার ব্যাসার্ধ কত 1। এ যদি 2 বসাই তাহলে আমি একটা বৃত্ত পাবো যার ব্যাসার্ধ কত, মানে এটা 1² যার ব্যাসার্ধ কত 2। এরকম করে করে এর বিভিন্ন বিভিন্ন মান বসাবো, আর একটা একটা করে বৃত্ত পাবো না? দেখ, যে বৃত্তগুলো পাবো, যে সার্কেলগুলো পাবো, সেই সার্কেলগুলো সবার সেন্টার মানে হচ্ছে কেন্দ্র সবার 0 0। আর ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ 1, তারপরেরটার ব্যাসার্ধ 2, তারপরেরটার ব্যাসার্ধ 3, এইভাবে চলবে না, একই কেন্দ্র বিশিষ্ট। তাহলে দেখতো এখানে আমি একটা ফ্যামিলি অফ সার্কেলস পেলাম না, মানে একটা বৃত্তের পরিবার পেলাম না, এক কেন্দ্রীয় বৃত্তের। তো দিস ইজ, এই ইকুয়েশনটাকে ওই জন্য বলা হয়, যদি পাশে এরকম এই প্যারামিটার বলে দেওয়া থাকে, তাহলে পাশে এই প্যারামিটার বললে তখনই কিন্তু এটাকে বলা হবে যে দিস রিপ্রেজেন্টস এ ফ্যামিলি অফ সার্কেলস, মানে এটা একটা বৃত্ত পরিবারের সমীকরণ নির্দেশ করে, যেখানে কটা প্যারামিটার আছে? একটাই প্যারামিটার এ, আরো এর মান দিলে আরো বৃত্ত পেতে থাকবে। একইভাবে আমি যদি, তার মানে এই যে পরিবারটা, এই পরিবারটা কি পরিবার? 1 প্যারামিটার ফ্যামিলি, 1, দেখ একটাই প্যারামিটার। আমি যদি এরকম একটা ইকুয়েশন দিই, দেখ এখানে দুটো প্যারামিটার এ আর বি, এটা প্যারামিটারস, ঠিক আছে। তো এই এর মান ধর 1 দিলাম, বি এর মান 2 দিলাম, আমি একটা ইলিপস পেলাম, তাই না? একটা ইলিপস পাবো।
আবার এর মান বির মান চেঞ্জ করলাম, এ 2 দিলাম, বি 1 দিলাম, আর একটা ইলিপস পাবো। এবার আবার এ 3 দিলাম, বি ধর 7 দিলাম, আর একটা ইলিপস পাবো। এরকম করে করে এই এ আর বির বিভিন্ন বিভিন্ন মানের জন্য এখানে কি পাবো, সব ইলিপস গুলো পেতে থাকবো না এরকম, তাই না? তার মানে এটা রিপ্রেজেন্টস কি, ফ্যামিলি অফ ইলিপস। এটা 2 প্যারামিটার ফ্যামিলি, দেখ এখানে দুটো প্যারামিটার আছে। তো এনভেলপসে এই কথাটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবার আমি আসছি এনভেলপ কাকে বলে। এনভেলপ কাকে বলে, তোদের একটা কথা বলি, আমি একটা পিডিএফ দিয়ে দেবো, এই বোর্ডের ছবি তুলে তুলে পিডিএফটা যেমন দেবো সেইভাবে পুরো খাতায় লিখে নিবি, একদম সেইভাবে, একটু এদিক ওদিক করবি না, ঠিক আছে? এবার আসছি এনভেলপস কাকে বলে। আমি 2-3 ভাবে এনভেলপসের ডেফিনেশন দেবো, কিন্তু এখন আমি 2-3 ভাবে দিলে তোরা বুঝতে পারবি না। প্রথমে আগে একটা দিয়ে নে। এনভেলপস হচ্ছে, ধর আচ্ছা তোদের একটা কথা বলে দিই, মনে দুঃখ পাওয়ার এতে কিছু নেই। তোরা যারা রয়েছে বাংলা মিডিয়ামটাই, বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের ইংলিশ মিডিয়াম আস্তে আস্তে চলে আসবে। ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়ামের যেটা অসুবিধা হয়, কোশ্চেন করে প্রথম ইংলিশ, এখন তো অনার্সে সব ইংলিশে পড়তে হবে, তো কোশ্চেনের মানে বুঝতে অসুবিধা হয়। অনার্স বল, ইঞ্জিনিয়ারিং বল, এখানে কোনো বাংলা হয় না। তো যখনই তোর কোশ্চেনের মানে বুঝতে অসুবিধা হবে, তাতে কোনো সমস্যার কিছু নেই, আমাকে একটা ফোন করে নিবি আর হোয়াটসঅ্যাপ করে নিবি, ঠিক আছে? আমি কোশ্চেনের মানে বুঝিয়ে দেবো, এটা নিয়ে মন খারাপের কিছু নেই। আমিও যখন অনার্স পড়েছি প্রথম আমারও ভীষণ অসুবিধা হতো। 15 দিন 1 মাসের মধ্যে পুরো আয়ত্ত হয়ে গেছে, মানে কোনো আর কোশ্চেন করে অন্তত বুঝতে সমস্যা হয় না। তো এখানে সেই জন্যই মাস্টারটা নেওয়া, ঠিক আছে? তো কোনো অসুবিধার কোনো রকম কোনো সমস্যা হলে সাথে সাথে আমার একটা ফোন আর হোয়াটসঅ্যাপ। তোদের জন্য অল টাইম সকাল 8টা থেকে রাত 10টা অবধি আমি পুরো ফ্রি। যদি আমি পড়াই, আমি বারণ করবো একটু পরে ফোন করতে বলবো, এর থেকে বেশি কিছু না। আমি বলছি, ধর আমি একটা ফ্যামিলি অফ সার্কেলস আছি, আমি এরকম একটা ফ্যামিলি অফ সার্কেলস আছি, একটা ফ্যামিলি অফ সার্কেলসই আঁকলাম। এটা একটা ফ্যামিলি অফ সার্কেলস, আরো সার্কেল আছে এই পরিবারে। এটা পরিবার, বৃত্তদের পরিবার। যেমন তোরাও পরিবারে থাকিস, তোরা মানুষের পরিবারে থাকিস, তেমনি এটা একটা বৃত্তর পরিবার, ঠিক আছে? তো এনভেলপ কি, একদম এক কথায় বোঝাচ্ছি এনভেলপ কি, একদম জল ভাত করে। এইটা হচ্ছে একটা ফ্যামিলি। ধর আমি বললাম সি হচ্ছে এ ফ্যামিলি অফ কার্ভস, ফ্যামিলি অফ কার্ভস। তার মানে যখন এটা ফ্যামিলি দিচ্ছে, তার মানে বুঝতেই পারছি সেখানে প্যারামিটার থাকবে। সে 1 প্যারামিটার হতে পারে, 2 প্যারামিটার হতে পারে, 3 প্যারামিটারস হতে পারে, 5 প্যারামিটারস হতে পারে, n প্যারামিটারস ফ্যামিলি হতে পারে। আমাদের 1, 2 কি 3 ম্যাক্সিমাম থাকে, তার উপরে থাকে না, 3ও থাকে না, 1 আর 2 প্যারামিটার ফ্যামিলির অঙ্ক দেয়। সি হচ্ছে একটা ফ্যামিলি অফ কার্ভস, মানে এই পরিবারটার নাম হচ্ছে সি পরিবার। এই পরিবারের কার্ভগুলো হচ্ছে এরা, আমি যে ছবিটা এঁকেছি, এরা এক একটা কার্ভ। এবার বলছে ই একটা ফিক্সড কার্ভ। ই কি, একটা ফিক্সড কার্ভ। সি একটা ফ্যামিলি অফ কার্ভস, মানে সি একটা কার্ভদের পরিবারের নাম, আর ই হচ্ছে একটা ফিক্সড কার্ভ, এই পরিবারের না, কিন্তু ই একটা আলাদা কার্ভ। ই কার্ভটা এমন যে ই কার্ভটা সি পরিবারের প্রত্যেককে টাচ করে আছে। ই কার্ভটা এমন যে ই কার্ভটা সি পরিবারের প্রত্যেককে টাচ করে আছে, তাহলে ওই ই কার্ভটাকে বলা হবে এনভেলপ, এই সি পরিবারের এনভেলপ। কি বললাম বোঝা গেছে? ভিডিও একবার শুনলে হবে না, কিন্তু 3, 4 বার 5 বার শুনতে হবে। দেখ আমি এখানে একটা ছবি আঁকছি তোদের জন্য, কারণ আমি এখন একটা কার্ভ আঁকলাম, এইটা হচ্ছে আমার ই কার্ভটা। দেখ তো ই কার্ভটা এই যে এই পরিবারের প্রত্যেককে টাচ করে আছে না, প্রত্যেককে টাচ করতে হবে। তুই হয়তো ভাবছিস এখানে তো গ্যাপ আছে স্যার, এখানে কোনো গ্যাপ নেই, এখানেও ঘন সন্নিবিষ্ট হয়ে পরিবারের মেম্বাররা আছে, বুঝতে পারছিস? তো এই যে ই কার্ভটা, এই ই কার্ভটা মানে যে কার্ভটা এই ফ্যামিলির, মানে এই পরিবারের প্রত্যেকটা কার্ভকে টাচ করে আছে, সেই ই কার্ভটাকে বলা হয় এই সি ফ্যামিলি অফ কার্ভস এর এনভেলপ। বোঝা যাচ্ছে? এবং এখানে একটা কথা বলে দেই, এই যে ই কার্ভ, এই ই কার্ভের প্রত্যেকটা বিন্দুতে এই পরিবারের কেউ না কেউ টাচ করে আছে। ই কার্ভের প্রত্যেকটা বিন্দু, প্রত্যেকটা ই কার্ভের উপরে যেখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছিস, নো গ্যাপ, এখানেও এই পরিবারের কেউ না কেউ টাচ করে আছে, এখানেও এই পরিবারের কেউ না কেউ টাচ করে আছে। এখানে যে গ্যাপ দেখতে পাচ্ছিস, নো গ্যাপ, এখানেও এই পরিবারের কেউ না কেউ টাচ করে আছে ইকে। বোঝা গেছে? তাহলে ই কার্ভ ব্যাপারটা বোঝা গেছে। ইটাকে তখন আমরা বলি সি ফ্যামিলির এনভেলপ। আমি যদি আরো একটা ছবি আঁকি, ধর আমি ফ্যামিলি অফ স্ট্রেট লাইনস নিলাম, সিটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের পরিবার। কোন পরিবার? এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। তাহলে এর ছবিগুলো এরকম টাইপের দেখতে হবে। আরো আছে এরকম ভাবে প্রচুর স্ট্রেট লাইন আছে। এবার এদের যদি এনভেলপ আঁকিস, ধর এরকম একটা, এই যে
এক্ষেত্রে ই এনভেলপটা হচ্ছে এই সার্কেলটা, এই সার্কেলটা হচ্ছে আমার ই এনভেলপ, আর সিটা হচ্ছে এই ফ্যামিলি অফ স্ট্রেট লাইনসটা। আরো ধর ফ্যামিলিতে আছে, বোঝা যাচ্ছে? তা এনভেলপ ব্যাপারটা বোঝা গেছে। আমি 4 জনকে এঁকেছি, আরো হয়তো ওই পরিবারের আছে। আমি এখানে পিটাকে ফিক্স করে দেবো, আলফাটাকে ভ্যারি করাবো, বুঝতে পেরেছিস? তো আমি এবার বলতে চাইলাম যেটা আমার মোদ্দা কথা, সেটা আমি আরেকবার আলোচনা করে দেই। এনভেলপের ডেফিনেশন কি বললাম, যে সি একটা গিভেন ফ্যামিলি অফ কার্ভস, ই হচ্ছে একটা ফিক্সড কার্ভ, ই হচ্ছে একটা ফিক্সড কার্ভ। যদি ই কার্ভটা সি ফ্যামিলি অফ কার্ভস এর প্রত্যেকটা মেম্বারকে টাচ করে, দেন ই ইজ সেইড টু বি এনভেলপ অফ দ্য ফ্যামিলি সি। এবং ই কার্ভের প্রত্যেকটা বিন্দুতে সি পরিবারের কেউ না কেউ টাচ করে থাকবে। ই পরিবারের প্রত্যেকটা বিন্দুতে সি ফ্যামিলির কেউ না কেউ টাচ করে থাকবে, বোঝা গেছে? তো তোরা না এই অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসটা প্রথমে শুরু করার পেছনে একটাই কারণ, এখানে না অত থিওরি নেই। কোশ্চেন বোঝো, অঙ্ক করো। আমি ওয়ার্কিং রুল শিখিয়ে দেবো, কোশ্চেন বোঝো, অঙ্ক করো। আমি ডেফিনেশন দেখবি জেরক্স করা একটা পেজ দিয়ে দেবো, হ্যাঁ? তো ওই পেজটা দেখে অঙ্কগুলো করবি বাড়িতে। আমি এখন একদম পর অঙ্ক করানো শুরু করছি। তোদের এই যে দেখিয়ে দিয়েই আমি তোদের ছবিটা হোয়াটসঅ্যাপে দিয়েছি, তোরা জানিস এটা পুরো একটা কোশ্চেন সেট, হ্যাঁ? শুধু কোশ্চেনই দেওয়া আছে এখানে, আর একটুখানি এই যে ডেফিনেশন লেখা আছে, এই যে ডেফিনেশন লেখা আছে, আমি এই ডেফিনেশনের পেজটার এখনো ছবি দিয়ে দেবো। আর এই যে ওয়ার্কিং প্রিন্সিপাল, আমি ওয়ার্কিং প্রিন্সিপাল বলে অঙ্ক করা শুরু করব, ঠিক আছে? এই সব কোশ্চেন সেট, হ্যাঁ? বিভিন্ন যে কটা প্যাটার্ন আছে এনভেলপের অঙ্কে সব দেখতে পাচ্ছিস। ক্যালকাটা ইউনিভার্সিটি, বারাসাত ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটির মডেল কোশ্চেন পেপার। এই অঙ্ক সলভ করলেই হয়ে যাবে, আর এক চুল এক্সট্রা কিছু করতে হবে না, কোনো বইপত্র কিছু লাগবে না। যদি কিনিসই, হ্যাঁ, হায়ার অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড লিনিয়ার স্কেমাপা, অ্যান্ড ক্লাসিক্যাল অ্যালজেব্রা, মানে হায়ার অ্যালজেব্রা, ক্লাসিক্যাল অ্যালজেব্রা যেটাকে বলি, স্কেমাপা, এই দুটো বই কিনে নিবি, আর কিচ্ছু লাগবে না ফার্স্ট সেমে, ঠিক আছে? দুটো পেপার জাস্ট, হ্যাঁ, সব আমি করাবো। চলো, এনভেলপস। আমি অঙ্ক শুরু করছি। প্রথম আমি যে অঙ্ক শুরু করব সেটা হচ্ছে 1 প্যারামিটার ফ্যামিলির অঙ্ক। 1 প্যারামিটার ফ্যামিলির অঙ্ক আমি একদম অঙ্ক দিয়ে বলা শুরু করছি। আমি তোদের যে নোটের ছবিটা দেবো তার পেজ 4 এর 4 নম্বর অঙ্কটা করাচ্ছি। 4, আমি এই নোটটা আজকে পিডিএফ করে সেন্ড করে দেবো, ঠিক আছে? এক্সাম্পল 2 যেটা আমার বোর্ডের পেজ নাম্বার 1 আর তোদের নোটের পেজ নাম্বার 4 এর এক্সাম্পল 2 থেকে শুরু করছি আমি। এক্সাম্পল 2, ঠিক আছে? বলছে ফাইন্ড দ্য এনভেলপ of a lambda square plus b lambda plus c equal to 0, where a comma b comma c are functions of x and y, and lambda is a parameter. Lambda is a parameter. তাহলে এর সলিউশন, এর এনভেলপটা বের করতে বলেছে, সলিউশন। তো আমি দেখ তোদের এনভেলপের ডেফিনেশন বলেছে, কিন্তু ওয়ার্কিং রুলটা আমি বলিনি। এবার ওয়ার্কিং রুলটা একটু বলে দিই। ওয়ার্কিং রুল কি? প্রথম তোকে চিনতে হবে, তোকে যে গিভেন ফ্যামিলি অফ কার্ভসটা দেওয়া আছে সেটা 1 প্যারামিটার ফ্যামিলি না 2 প্যারামিটার। এই যে আমি লিখছি, হেয়ার the given family of curves is a lambda square plus b lambda plus c equal to 0। এখানে কি বলে দেওয়া আছে? where ল্যামডা ইজ এ প্যারামিটার। তাহলে আমার কাকে তাড়াতে হবে? ল্যামডাকে তাড়াতে হবে। বলছি আস্তে আস্তে, আমি ওয়ার্কিং রুল বলবো। প্যারামিটার অ্যান্ড a, b, c আর functions of x and y। আচ্ছা, প্রথম ওয়ার্কিং রুলটা বলছি, 1 প্যারামিটারের ওয়ার্কিং রুল। এটা 1 প্যারামিটার থাকলে এই রুলে হবে, 2 প্যারামিটার হলে কিন্তু ওয়ার্কিং রুল চেঞ্জ হবে, ঠিক আছে? 1 প্যারামিটারের ওয়ার্কিং রুল কি? তোকে একটা 1 প্যারামিটার ফ্যামিলি দেওয়া থাকবে, f of x y alpha equal to 0 আকারে দেওয়া থাকলো। তুই এখান থেকে একে যে প্যারামিটার, এখানে আলফাটা হচ্ছে প্যারামিটার,
সেই প্যারামিটারের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করবি, করলে তুই আর একটা সমীকরণ পাবি। এইবার এলিমিনেটিং আলফা বিটুইন 1 and 2 gives the equation of the required envelope। ঠিক আছে, তো আমি এইবার এখান থেকে এটাকে এখানে প্রথম কি করবি, যে প্যারামিটার তার রেসপেক্টে নাম দিয়ে দে। তাহলে দেখ এবিসি গুলো তো এক্স ওয়াই এর ফাংশন, তাহলে সব এবিসি যদি এক্স ওয়াই এর ফাংশন হিসাবে বসাই, এটা যেটা দাঁড়াবে এক্স ওয়াই আর কি দাঁড়াবে ল্যামডা। তাহলে ইকুয়াল টু কি হলো, ইকুইভ্যালেন্ট টু এ ল্যামডা স্কয়ার। যদি সব এক পাশে না থাকেও সব এক পাশে নিয়ে আসবি, এখানে সব এক পাশে আছে অসুবিধা নেই, ইকুয়াল টু 0। এটাকে 2 নম্বর দিলাম। নাও ডেল এফ ডেল ল্যামডা ইকুয়াল টু 0 গিভস। আচ্ছা এবার তোদের একটা কথা বলি, পার্শিয়াল ডেরিভেটিভ সবাই জানিস না, সেটা একটু বুঝিয়ে দে। পার্শিয়াল ডেরিভেটিভ মানে হচ্ছে যার রেসপেক্টে তুই ডেরিভেটিভ করছিস সে ছাড়া এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ বলা হয়। হ্যাঁ, তোরা অর্ডিনারি ডেরিভেটিভ দেখেছিস, পার্শিয়াল দেখিস নি। যেমন দেখ, আমি যদি তোদের একটা এক্সাম্পল বলি, ধর এফ ফাংশনটা হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব। তো একে যদি আমি এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি, তাহলে এক্স ছাড়া সবাই কনস্ট্যান্ট। তাহলে এক্স কিউবের জন্য কত হবে, এমনি অর্ডিনারি ডেরিভেটিভের মতো, পুরো অর্ডিনারি ডেরিভেটিভ, শুধু যার সাপেক্ষে করছিস সে ছাড়া বাকি সবাই কনস্ট্যান্ট। তাহলে এক্স স্কোয়ারের জন্য কত হবে 2x, ওয়াইটা কি কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, তার মানে 2xy। আর ওয়াই কিউব, ওয়াই তো কনস্ট্যান্ট হিসাবে ট্রিট হবে 0। বোঝা গেছে? একইভাবে যদি আমি ডেল এফ ডেল ওয়াই করি, তাহলে ওয়াই ছাড়া বাকি সবাই কনস্ট্যান্ট। তাহলে এক্স কিউবের জন্য কত হবে 0, এক্স স্কোয়ারটা বেরিয়ে গেল, কনস্ট্যান্ট তো বেরিয়ে যায়, কনস্ট্যান্ট গুণে থাকলে ওয়াই এর জন্য কত 1, আর ওয়াই কিউবের জন্য কত 0। এই হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভের রুল। আমি কেটে দিলাম, এবার এই অঙ্কে তো লাগবে না। তো এবার দেখ এখানে আমি কি করব, ল্যামডার রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব। তার মানে ল্যামডা ছাড়া বাকি সবাই কনস্ট্যান্ট। তার মানে এ কি বেরিয়ে গেল, এ তো কনস্ট্যান্ট, কারণ এর মধ্যে কোনো ল্যামডা নেই, কিন্তু এবিসি গুলো সবই এক্স ওয়াই জেড এর ফাংশন। তার মানে এর মধ্যে কোনো ল্যামডা নেই, তার মানে এটা কনস্ট্যান্ট। ল্যামডা বা ল্যামডার ফাংশন ছাড়া বাকি সবাই কনস্ট্যান্ট। তাহলে এ কনস্ট্যান্ট, তাহলে ল্যামডা স্কোয়ারের জন্য কত হবে 2 ল্যামডা, তার মানে এটাকে লিখলাম 2a ল্যামডা প্লাস বি এর মধ্যেও কোনো ল্যামডা নেই, তার মানে বিটা কনস্ট্যান্ট হিসাবে ট্রিট হবে। তাহলে বি বেরিয়ে গেল, ল্যামডার জন্য কত হলো 1, আর সি এর জন্য কত হবে 0, তার মানে ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে এবার কি, এই যে ইকুয়েশন, এইটা আর এইটার থেকে কি করতে হবে, আমাকে ল্যামডা তাড়াতে হবে। এই যে বলেছি এফ যেটা দেওয়া আছে আর যেটা ডেল এফ ডেল আলফা, এই দুটোর থেকে ল্যামডাকে তাড়াবো। ঠিক আছে, তাহলে এখান থেকে তুই ল্যামডার মানটা কত পাচ্ছিস দেখ তো, -b/2a না, এটাকে 3 নম্বর দিয়ে দিলাম। এই ল্যামডার মানটা ধরে একে বসিয়ে দেবো, তাহলেই তো ল্যামডা এলিমিনেট হয়ে গেল। আমার কি করতে হবে, এই দুটোর সাহায্যে যেটা দিয়ে দেওয়া ছিল আর ডেল এফ ডেল আলফা করে, মানে ডেল এখানে ল্যামডা আছে বলে ল্যামডা, ডেল এফ ল্যামডা করে যেটা পেলাম, এই দুটো সমীকরণ থেকে ল্যামডাকে তাড়াতে হবে। এই যে এফ যেটা দেওয়া আছে আর ডেল এফ ডেল আলফা করে যেটা পেলি, এই দুটোর থেকে আলফাকে তাড়াতে হবে। ওয়ার্কিং রুলের প্রুফটাও আমি বলে দেবো, কিন্তু প্রুফ এখন লাগবে না, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসে কিছু প্রুফ নেই আমাদের, শুধু অঙ্ক। ঠিক আছে, এলিমিনেটিং ল্যামডা বিটুইন 1 and 3, মানে 1 আর 3 থেকে ল্যামডা এলিমিনেট করছি, কমা উই গেট, বা তুই এরকম লিখতে পারতিস, পুটিং দ্য ভ্যালু অফ ল্যামডা ইন 1 উই গেট। তাহলে কি পাই, a ইন্টু -b/2a তার হোল স্কোয়ার প্লাস b ইন্টু -b/2a প্লাস c ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি, তাহলে এটা কি দাঁড়াচ্ছে দেখ, ab স্কোয়ার বাই 4a স্কোয়ার, তার মানে একটা a কেটে গিয়ে বাই কত হবে 4a, মাইনাস b স্কোয়ার বাই 2a ইকুয়াল টু কত, প্লাস c ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি, b স্কোয়ার বাই 4a, তাই না, লসাগুটা 4a, তাহলে এখানে কত b স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, তার মানে মাইনাস b স্কোয়ার বাই 4a, তাই তো, প্লাস সি ইকুয়াল টু 0। তার মানে কি পেলাম, বি স্কোয়ার ইকুয়াল টু 4ac। ঠিক আছে,
কি পেলাম, বি স্কোয়ার ইকুয়াল টু 4ac. This is the equation of the required envelope. This is the equation of the required কথার মানে নির্ণেয়, কোনো ইংলিশ টার্মের মানে না জানলেই আমার নির্দ্বিধায় জিজ্ঞাসা করবি। required envelope of the given family of curves 1. ঠিক আছে, তার মানে আমার কি বললাম, ওয়ান প্যারামিটার ফ্যামিলি, এটা ওয়ান প্যারামিটার ফ্যামিলি ছিল। দেখ, ওয়ান প্যারামিটার ফ্যামিলি হলে প্যারামিটারের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, প্রথমে নাম দিয়ে নিলি ওটাকে, প্যারামিটারের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করে আরেকটা ইকুয়েশন পেলি, এই দুটোর থেকে কি করতে হবে, প্যারামিটারটাকে তাড়াতে হবে, তাড়ালেই তুই যেটা পেলি সেটাই ইকুয়েশন অফ দ্য এনভেলপ। চলো, আচ্ছা, এটাও আমার বোর্ডের পেজ নাম্বারটা 2, আর তোদের 4 নম্বর পেজে তোদের যে কোশ্চেন সেটের নোটটা দেবো 5-6 পেজের, 5-6 পেজে না 8-10 পেজ আছে ওখানে মনে হয়, তার 4 নম্বর পেজের এক্সাম্পল 2টা করছে। আমি আজকেও দিয়ে দেবো সেই কোশ্চেনগুলোর ছবি তোদের হোমওয়ার্ক করার জন্য। যেদিন যতটা হোমওয়ার্ক আমি ছবিতে দিয়ে দেবো। আমি যে পিডিএফটা দিচ্ছি, একটা দুদিস্তার খাতা কেন, বুঝেছিস, দুটো দুদিস্তার খাতা কিনবি, একটা এই পেপারের জন্য, একটা আর একটা পেপারের জন্য, ঠিক আছে? তো এই দিস্তা খাতায় পরপর এইগুলো যা পিডিএফ দিচ্ছি লিখবি, আর ভিডিওগুলো বারংবার দেখবি, ঠিক আছে? ল্যামডা ইজ এ প্যারামিটার অ্যান্ড LMNP আর ফাংশনস অফ এক্স অ্যান্ড ওয়াই। এই তো এবার দেখ সেই একই গল্প, আমাদের স্ট্রাকচারটা দেখ, আমি এই জন্য পাকামি করে একটু মুছিনি। হ্যাঁ, এখানে যদিও আর এই টেকনিকে হবে না, টেকনিকটা একটু চেঞ্জ করতে হবে আমাদের, ঠিক আছে? টেকনিকটা একটু চেঞ্জ করতে হবে, তা আমি টেকনিকটা একটু চেঞ্জ করে দেবো। বেশি বোর্ড বড় করে নিলে কি, আমার বোর্ডটা অনেক বড় কিন্তু জুম করতে অসুবিধা হচ্ছে ক্যামেরায়, ওই জন্য একটু কাছে বোর্ডটা ছোট করে নিয়ে নিচ্ছি, বুঝেছিস? তো এবার কি বলেছি, এটা দেখ, এই যে ল্যামডা একটাই প্যারামিটার ফ্যামিলি। প্রথম কি বলেছি, এটাকে এফ অফ এক্স ওয়াই ল্যামডা এরকম নাম দিয়ে দিতে। ঠিক আছে, এবার ডেল এফ ডেল ল্যামডা 0 গিভস, এটা কত, 3l ল্যামডা স্কোয়ার প্লাস 6m ল্যামডা প্লাস 3n ইকুয়াল টু কত, 0। ল্যামডা রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, তো এই যে এটা পেলাম। তো এবার এর টেকনিকটা বোঝা, আমি এটা 3 দিয়ে কেটে রাখছি, 3 দিয়ে কাটা যাচ্ছে। এবার তোদের একটু বলি, দেখ আগের যে অঙ্কটা করলাম এর ঠিক আগের অঙ্কটাই, হ্যাঁ, সেই অঙ্কটায় একটা জিনিস খেয়াল করবি বাবা, সেটা দ্বিঘাত সমীকরণ ছিল, খেয়াল করে দেখ ল্যামডার, আর এটা দেখ 3 ঘাত সমীকরণ। যদি প্যারামিটারের কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণ থাকে তাহলে আগের পদ্ধতিতেই অঙ্ক হয়ে যাবে, আর যদি যেটা প্যারামিটার, এখানে যেমন ল্যামডা প্যারামিটার, তার 3 ঘাত সমীকরণ থাকে তাহলে এই পদ্ধতি করতে হবে। কি শোন, দেখ এখানে একটা ল্যামডা, এবার এটার থেকে তো আগেরটাই সুবিধা ছিল কি, ডেরিভেটিভ করার পর এখান থেকে ল্যামডা পেয়ে গেছিলিস, সেটা ধরে বসিয়ে দিয়েছিস, কিন্তু এখানে আর পাচ্ছিস না। তখন কি করতে হয়, এই টেকনিকটা ভালো করে শুনে নে, একদম মাথায় গেঁথে নে। এই যে তুই ল্যামডা কিউব যুক্ত যে সমীকরণ আর এই যে দ্বিঘাত পেলি, এই দুটোর সাহায্যে আবারও একটা দ্বিঘাত তৈরি করতে হয়। তাই এই দুটোর সাহায্যে দ্বিঘাতটা কি করে তৈরি করছি একটু খেয়াল কর। আমি এটাকে ল্যামডা দিয়ে গুণ করছি, গুণ করে এর থেকে বিয়োগ করে দিচ্ছি, তাহলে এটা কত হয়ে যাবে, এল ল্যামডা কিউব। এর থেকে যে বিয়োগ করে দেবো তাহলে ল্যামডা কিউব গুলো কেটে যাবে, তার মানে আর একটা দ্বিঘাত তৈরি হয়ে যাবে। তাহলে 1 বিয়োগ 3 গুণ ল্যামডা গিভস, কি পাচ্ছি দেখ, 1 তো এইটা এল ল্যামডা কিউব প্লাস 3m ল্যামডা স্কোয়ার প্লাস 3n ল্যামডা প্লাস পি মাইনাস একে ল্যামডা দিয়ে গুণ করেছি, তাহলে এল ল্যামডা কিউব প্লাস 2m ল্যামডা স্কোয়ার প্লাস n ল্যামডা ইকুয়াল টু কত, 0। তাহলে এল ল্যামডা কিউব কেটে গেল, m ল্যামডা স্কোয়ার প্লাস 2n ল্যামডা, তাই তো, প্লাস পি ইকুয়াল টু 0। এই দেখ আর একটা দ্বিঘাত পেলাম, তাই না? আমি কিন্তু ডেরিভেটিভ আর করতে পারবো না, এই এক ওয়ার্কিং রুলটা আবার মনে করাচ্ছি তোমাকে। যে সমীকরণটা দেওয়া আছে তার যে প্যারামিটার চিহ্নিত করে নাও,
সেই প্যারামিটারের রেসপেক্টে প্রথমে ওই ফাংশনটাকে নাম দিয়ে সেই প্যারামিটারের রেসপেক্টে একবার পার্শিয়াল ডেরিভেটিভ করো, করে যে সমীকরণ, এই দুটোর সাহায্যে ল্যামডা তাড়াতে হবে এবার আমার। তো টেকনিকটা কি, যখন এই 3 ঘাত থেকে এরকম দ্বিঘাত চলে আসে তখন এই টেকনিকে করতে হয়। এই দুটোর সাহায্যে আর একটা দ্বিঘাত তৈরি করবি, এই যে করে নিলাম, এই দুটোকে যোগ বিয়োগ করে। এই দ্বিঘাতটা দেখ, এটাকে ল্যামডা দিয়ে গুণ করে এর থেকে বিয়োগ করলে এল ল্যামডা কিউব কেটে যাবে, দ্বিঘাত চলে আসলো। এবার এই দুটো দ্বিঘাতকে বজ্র গুণন ক্রস মাল্টিপ্লিকেশনে সলভ করে ল্যামডা বের করে ইকুয়েট করব। চলো ফ্রম, এবার বজ্র গুণনের টেকনিকটা দেখ। ফ্রম 3 and 4 পদ্ধতিগুলো ভালো করে মাথায় গাঁথবি। উই গেট 3 আর 4 থেকে কি পাই, ল্যামডা স্কোয়ার বাই ল্যামডা বাই আর কত 1 বাই, এই তো। শোন, বজ্র গুণনের টেকনিকটা একটু আমি শিখিয়ে দিই, অনেকে জানিস না, অনেকে জানিস, সবার কথা মাথায় রেখে আমি এই যে একটু সাইডে লিখে শিখিয়ে দিচ্ছি। এই তো এরম দুটো ইকুয়েশন আছে। বজ্র গুণন মানে ধর আমি ল্যামডা স্কোয়ারের নিচে লিখবো, তার মানে এটা চাপা, এটা চাপা, টপ টু বটম, টপ টু বটম মানে ওপর থেকে নিচে, তাহলে 2m ইন্টু পি, কোফিসিয়েন্ট গুলো গুণ হয়, তাহলে 2m ইন্টু পি মানে কি 2mp মাইনাস, মাঝখানে সর্বদা মাইনাস, এই যে টপ টু বটম মানে উপর থেকে নিচে মাইনাস বটম টু টপ, কোনাকুনি, তাহলে বটম টু টপ করলে এটা থেকে এটা গুণ করলে কত হয়, বটম টু টপ মানে নিচ থেকে উপরে, তার মানে 2n স্কোয়ার। তাহলে কি বললাম, টপ টু বটম, বটম টু টপ, এখানে দাঁড়িয়ে আছি, এটা চাপা, আবার টপ টু বটম, তার মানে mn বা nm, টপ টু বটম মাইনাস বটম টু টপ মাইনাস pl। এবার কি বটম টু টপ করে এখানে দাঁড়িয়ে আছে, এটা চাপা, এই যে এখানে দাঁড়িয়ে আছে, এবার এখানে শুরু, তাহলে 2nl টপ টু বটম মাইনাস বটম টু টপ। বোঝা গেছে? এই হচ্ছে বজ্রগুণনের নিয়ম। হ্যাঁ, সবাই তোরা জানিস, তোরা অনার্সে পড়ছিস, 12-এ শিখেছিস। তাহলে এখান থেকে ল্যামডা স্কোয়ারটা কত বেরোলো, দেখ এইটা আর এইটা নিলে ল্যামডা স্কোয়ার পাবো, এইটা আর এইটা নিলে, তাহলে ল্যামডা স্কোয়ার হচ্ছে এমপি মাইনাস এন স্কোয়ার বাই ln মাইনাস এম স্কোয়ার, অ্যান্ড এইটা আর এইটা সমান করলে দেখ ল্যামডা পাবো, তাহলে ল্যামডাটা কত পেলাম, mn মাইনাস পিএল ডিভাইডেড বাই 2ln মাইনাস 2 কমন নিয়ে রাখতে পারিস, 2 ইন্টু ln মাইনাস এম স্কোয়ার। বোঝা গেছে? তাহলে এবার আমি কি করব বাবা, এটা ল্যামডার মান, এটা ল্যামডা স্কোয়ারের মান, তাহলে এই ল্যামডার মানটা এখানে বসিয়ে দেই, তাহলে কত হবে mn মাইনাস পিএল তার হোল স্কোয়ার বাই 4 ইন্টু, এই যে এই মানটা ধরে, এই ল্যামডার মানটা ধরে এখানে বসাচ্ছি, তাহলে স্কোয়ার হয়ে যাবে না, ln মাইনাস এম স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি এমপি মাইনাস এন স্কোয়ার বাই ln মাইনাস এম স্কোয়ার। তাহলে একটা দেখ ln মাইনাস এম স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে একটা থাকলো, সেটা এখানে গুণ হয়ে গেল, তার মানে mn মাইনাস পিএল তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু ln minus m square into mp minus n square. This is the equation of the required envelope. This is the equation of the required কথার মানে নির্ণেয় envelope. ঠিক আছে, চলো। আচ্ছা, এই অঙ্কটা সিইউ অনার্স মানে হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির অনার্সে দিয়েছিল কত সালে, 2004 সালে, আর মার্কস কত দিয়েছিল, 5 মার্কস দিয়েছিল এই অঙ্কটা দিয়ে। ঠিক আছে, বলছে ফাইন্ড দ্য এনভেলপ, এনভেলপ বের করো কখন, হোয়েন, যখন টি ভ্যারিজ, মানে টিটা প্যারামিটারটা, মানে টি ভ্যারিজ মানে টি প্যারামিটার অফ, মানে ফাইন্ড দ্য এনভেলপ অফ এই যে এই কার্ভটা, হ্যাঁ, হোয়েন টি ভ্যারিজ মানে টিটা যেখানে প্যারামিটার। ঠিক আছে, তার মানে এই কার্ভটার এনভেলপ বের করতে হবে, এই যে এই কার্ভটার, এই পুরো কার্ভটা যখন যেখানে টিটা প্যারামিটার। সলিউশন, কোশ্চেনের মানেটা বোঝা আগে সর্বপ্রথম কাজ। কোশ্চেনের মানে যতক্ষণ ক্লিয়ার না হবে অন্ধের মতো অঙ্কের পেছনে হাতড়াবি না, এটা আগে থেকে বলে দিচ্ছি। ঠিক আছে, তো লিখি দ্য ইকুয়েশন অফ দ্য ইকুয়েশন অফ দ্য গিভেন ফ্যামিলি অফ কার্ভস, ইকুয়েশন অফ দ্য গিভেন ফ্যামিলি বা ফ্যামিলি অফ কার্ভস is
a1t² যতটা পারবি না খাতার সবসময় বাঁ দিক থেকে লিখবে, কারণ এখানে কিছু কিছু লাইন হয় যেগুলো বড়। আমার ইয়েতে দেখবি সব প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে একদম 2020 অবধি, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারগুলো অনার্সে খুব গুরুত্বপূর্ণ, প্রিভিয়াস ইয়ার খুব ভালো করে সলভ করতে হয়। অনার্স বলে না, যে কোনো পরীক্ষা দিতে গেলেই প্রিভিয়াস ইয়ারটা মাস্ট, ঠিক আছে? এই আমি না, দেখ এখানে টিটা হলো প্যারামিটার, পাশে লিখে দিচ্ছি, এটা 1 নম্বর। হয় টি ইজ প্যারামিটার। প্যারামিটার আর আরবিটারি কনস্ট্যান্ট এই দুটো একই কথা, ঠিক আছে? তো এইটাকে দেখ আমি একটু সাজাচ্ছি কিভাবে। a1x, দেখ এটাকে যদি গুণ করে দিস তাহলে এখান থেকে কত পাবি? a1x ইন্টু টি স্কোয়ার না? তাহলে a1x, এখান থেকে টি স্কোয়ারটা কত পাবি? দেখ তো b1y না, এগুলো একটু একবারে করতে হয়। হ্যাঁ, তাহলে b1y প্লাস দেখ এখান থেকে পাচ্ছি c1 ইন্টু কত? টি স্কোয়ার। দেখ এই তিনটের সাথেই শুধু টি স্কোয়ার আছে। এবার চলে এটায় দেখ কত পাচ্ছিস? 2 কমন নিয়ে নিলাম, a2x, কারণ দেখে নিয়েছি প্রত্যেকে 2 আছে, a2x টি কমন রেখে দিয়েছি, b2y t, তার মানে প্লাস কত হলো? b2y প্লাস 2c2, তার মানে এখানে কত হলো? c2 ইন্টু কত? t প্লাস এবার কত? a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়াল টু কত? 0। এবার একে একটা নামকরণ করে দিচ্ছি, এই এত বিশাল না রেখে একে একটা নামকরণ করে দিলাম বড় হাতের এ, তাহলে এটি স্কোয়ার। একে একটা নামকরণ করলাম বড় হাতের বি, কোশ্চেনে নেই এরকম যে কোনো একটা নাম দিবি, ঠিক আছে? তাহলে 2bt নাম দিয়ে দেই, বা 2টা তুই ওখানেও রাখতে পারিস একই, যদি 2 এখানে রাখিস এটাকে শুধু বি দে, তাতেও অসুবিধা নেই। প্লাস সি ইকুয়াল টু 0, এটাকে নাম্বারিং করলাম 2, আর নিচে লিখলাম হয়ার এ কত? হয়ার মানে যেখানে, হ্যাঁ, এ কত? a1x b1y c1, বি কত? a2x, তুই 2 সহও দিতে পারতিস, তাহলে এখানে 2টা লিখবি না, তখন 2 সহ লিখবি। আমি 2 ছাড়া শুধু এটাকে বি নাম দিলাম, a2x প্লাস b2y প্লাস c2 অ্যান্ড সি কত? বড় হাতের সি, এটা ছোট হাতে, এটা c3 আছে, তাহলে কোনো সমস্যা নেই। a3x প্লাস b3y প্লাস c3 আর ফাংশনস অফ x and y বা x, y and t is a প্যারামিটার। আর একবার লিখলাম t is a প্যারামিটার, না লিখলেও হতো, এখানে টিটা প্যারামিটারটা না লিখলেও হতো, কারণ এখানে একবার লিখেছে, আর একবার তাও লিখে দিলাম। এ বাবা, তাহলে এটা কটা প্যারামিটার ফ্যামিলি হলো? একটাই প্যারামিটার না? দেখ একটাই প্যারামিটার টি। এই সেকেন্ড যে এক্সাম্পলটা করলাম, মানে আজকের যে ফার্স্ট অঙ্কটা, সেকেন্ড এক্সাম্পল 2টা, দেখ তো ওখানে ল্যামডার দ্বিঘাত ছিল না যে পদ্ধতিতে করেছিলাম, তার মানে এটাও সেই পদ্ধতিতে হবে, শুধু তার বদলে এখানে কার দ্বিঘাত? টি এর দ্বিঘাত। এখানে কারণ এখানে প্যারামিটারটা টি, এক্সাম্পল 2তে প্যারামিটারটা কে ছিল? ল্যামডা। তার মানে একে কি করব? এবার কি করবি আমরা? বল, ওয়ার্কিং রুলটা এবার মনে করাই। ফ্যামিলি অফ কার্ভসটা চিহ্নিত হয়ে গেলে ফ্যামিলি অফ কার্ভসটাকে কি নাম দেই? এফ অফ এক্স ওয়াই, কারণ এক্স ওয়াই গুলো আছে এখানে, আর কে? টি, যে প্যারামিটার সে। এটা ইকুইভ্যালেন্ট, এই তিনটে দাগকে বলা হয় ইকুইভ্যালেন্ট টু এটি স্কোয়ার প্লাস 2bt প্লাস সি ইকুয়াল টু 0। এইটাকে 3, এখানে টিটা কি? প্যারামিটার, ঠিক আছে? টি যেহেতু প্যারামিটার, তাহলে আমি কি বের করব এখন? নাও প্যারামিটারের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, তার মানে ডেল এফ ডেল টি, যে যেই কার্ভটাকে তুই চিনে গেলি ফ্যামিলি অফ কার্ভসকে, তাকে এফ অফ এক্স ওয়াই টি নাম দিয়ে দিলি, যে প্যারামিটার তাকে এখানে লিখবি, আর এক্স ওয়াই থাকবে। নাম যেই দেওয়া হয়ে গেল, সাথে সাথে এবার কি? ডেল এফ ডেল টি বের করবি, মানে প্যারামিটারের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ। এই ডেল ডেল টি দ্বারা বোঝায় টি এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, ডেল ডেল এক্স মানে বোঝায় এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, ডেল ডেল পি মানে বোঝায় পি এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে এখানে টি এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলাম, তাহলে ডেল এফ ডেল টি গিভস, এটা গিভস কি? 2at প্লাস 2b ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে টি এর মানটা কত? মাইনাস বি বাই এ। তাহলে এইটাকে কত নাম্বারিং করলাম? 4।
তাহলে এটার এইখানে টি এর মান পেলাম, এইটার থেকে এবার কি করতে হবে, প্যারামিটারকে তাড়াতে হবে, যেটা গিভেন কার্ভ সেটা, আর এই যে তাহলে এইখান থেকে টি এর মানটা এখানে বসিয়ে দিলেই তো হয়ে গেল, কারণ এটা তো সেকেন্ড এক্সাম্পলের মতো করেই সলভ হয়ে যাবে, তাই না? এটা সেকেন্ড এক্সাম্পলে এই জায়গাটায় টি এর জায়গায় ল্যামডা ছিল আর 2টা ছিল না, তো তার মতোই সলভ হচ্ছে, যে টি এর এই মানটা ধরে এখানে এবার বসিয়ে দেবো। এই দুটোর থেকে এবার টি কে তারাই আমরা, তাহলে এই টি এর মানটা ধরে এখানে বসিয়ে দিলেই তো টি চলে গেল। তাহলে ইউজিং বা এলিমিনেটিং টি বিটুইন লিখতে পারিস, বা ইউজিং না লিখে পুটিং দ্য ভ্যালু অফ টি, তা আমি তা না লিখে এরকমই লিখছি, এলিমিনেটিং টি বিটুইন 2 and 4 comma we get, তাহলে এই দুটোর থেকে যদি টি এলিমিনেট করি তাহলে এটা কত হবে, তাহলে এটা কত হচ্ছে, বি স্কোয়ার বাই এ মাইনাস 2b স্কোয়ার বাই এ প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে মাইনাস বি স্কোয়ার বাই এ প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে বি স্কোয়ার ইকুয়াল টু কত পেলাম, এসি, তাই না? এবার বি এর যে মান তুমি ধরে নিয়েছিলে আর সি, এ আর সি যা ধরে নিয়েছিলে বসিয়ে দাও, তাহলে বি কত, a2x b2y c2, এ কত a1x b1y c1, সি কত a3x b3y c3। This is the equation of the required envelope, ঠিক আছে? এইটাই আমাদের নির্ণেয় এনভেলপের ইকুয়েশন। কারোর কিছু বুঝতে অসুবিধা হলে না সাথে সাথে আমায় একটা ফোন করে নিবি, একদম মানে সহজ জিনিস, অনার্সটা পুরো সিলেবাসটাই খুব সোজা, ঠিক আছে? চলো মন দিয়ে আমার কথা শুনবি, হ্যাঁ? এই কোশ্চেনটা সবসময় না, কোশ্চেন ওরকম কার্ভ দিয়েই একটা দিয়ে দেয় তাও না, কিছু কিছু সময় এরকম ভাষা দিয়েও কোশ্চেন দেয়। দেখ এখানে কি বলছে, ফ্রম এনি পয়েন্ট পি অন দ্য প্যারাবোলা এত, দেখ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x যখন বলা, তার মানে এই কার্ভটাকে তো পুরো তোরা চিনিস, সেটা প্যারাবোলা। পিএম অ্যান্ড তোদের বাড়িতে বসে বসে শুনে নে 12-এর কি কি লাগবে, আর কিছু দরকার নেই 12-এর, আমি যে কটা টপিক বলছি ভালো করে একটু তৈরি করবি। 12-এর ইন্টিগ্রেশনের ফর্মুলা, ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো বারবার পড়বি, আর ত্রিগোণমিতির ফর্মুলাগুলো, শুধু ফর্মুলার কথা বলছি, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, ত্রিগোণমিতি, ফর্মুলাগুলোর কথা বলছে। ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পুরো প্র্যাকটিস করবি, তোদের 12-এ যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল সেটা সব পুরো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাই 12-এ যতটা ছিল। আর হচ্ছে তোর ক্লাস 12-এর স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেট জিওমেট্রি, যেটা ক্লাস 11-এ করেছিস, সেই 11-এর কোঅর্ডিনেট জিওমেট্রির সামারিগুলো পড়বি, সামারি সংক্ষিপ্ত সার, মানে ফর্মুলাগুলো বাংলা কথা, ঠিক আছে? আর হচ্ছে ক্লাস 11-12 মিলে সেট, রিলেশন আর ম্যাপিং পড়েছিস, সেট পড়েছিস, সম্বন্ধ পড়েছিস, চিত্রণ পড়েছিস, এই 3টে চ্যাপ্টার পুরো প্র্যাকটিস করবি। 12-এর আর কিচ্ছু লাগবে না আমার ভবিষ্যতের জন্য, বোঝা গেছে? এইগুলো একটু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে নাও। কি বলছে, বলছে ফ্রম এনি পয়েন্ট পি অন দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। তা আমি না আগে একটু ছবি আঁকি আস্তে আস্তে, তারপরে তোদের সাথে কথা বলি। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x যখন বলা, তার মানে এর চরিত্রটা আমরা চিনি। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর ছবি কিরকম, এই এর ওপরের যে কোনো একটা পয়েন্ট পি, এর ওপরের যে কোনো একটা পয়েন্ট কি বলেছি, পি, এই যে দেখ বলছে ফ্রম এনি পয়েন্ট পি, এর উপরে পিটা কিন্তু যে কোনো পয়েন্ট, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, শুধু এই প্যারাবোলাটার উপরে আছে। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, তুই জানিস এর ভার্টেক্সটা কোথায়, এখানে, এর ফোকাস এরকম পজিশনে আছে।
এবার বলছে পিএম অ্যান্ড পিএন আর ড্রন মানে টানা হলো বা আঁকা হলো, ড্রন পারপেন্ডিকুলার টু দ্য এক্স অ্যাক্সিস অ্যান্ড দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য ভার্টেক্স। এ বাবা এই প্যারাবোলার ভার্টেক্সটাকে ও না, তাহলে ভার্টেক্সের ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক, ট্যানজেন্ট মানে কি স্পর্শক, তাহলে ভার্টেক্সের ট্যানজেন্ট কে ওই ওয়াই অ্যাক্সিসটা। তা বলছে এই পি থেকে লম্ব টানা হয়েছে, পারপেন্ডিকুলার মানে লম্ব, কোথায় কোথায় এক্স অ্যাক্সিসের উপরে পিএম, আর এই যে ভার্টেক্সে ওর যে ট্যানজেন্ট মানে ওয়াই অ্যাক্সিস তার উপরে কি টানা হয়েছে পিএন, এই দুটো লম্ব টানা হয়েছে, বোঝা গেছে। তাহলে পিএম পিএন এবার বলছে রেসপেক্টিভলি সো দ্যাট দ্য এনভেলপ অফ এমএন ইজ অ্যানাদার প্যারাবোলা। এই এমএন এনভেলপটা, এই এমএন লাইনের এনভেলপটা কি হবে, অ্যানাদার প্যারাবোলা হবে। তার মানে আমাকে কার এনভেলপ বের করতে হবে, এই যে আমি ডট ডট করে যে স্ট্রেট লাইনটা আঁকলাম মানে এই এমএন লাইনটার এনভেলপ বের করতে হবে। তুই সোজা অঙ্কটা দেখ, তার মানে এমএন এর সমীকরণটা বের করতে পারলেই তো এনভেলপ হবে। আচ্ছা তোরা হয়তো বলবি স্যার এমএনটা তো এখানে ফিক্সড হয়ে গেল, আপনি তো বলেছেন এনভেলপ তার বের করা যায় যে একটা ফ্যামিলি অফ কার্ভসের। এ বাবা এমএন ফিক্সড না, এ দেখো পিটা আমি এখানে এঁকেছি, আমি যদি পি ছবিতে এখানে আঁকতাম তাহলে এম এখানে হতো, এন এখানে হতো, আর একটা স্ট্রেট লাইন হতো। পি যদি এখানে আঁকতাম এম এখানে হতো, এন এখানে হতো, তাহলে আর একটা স্ট্রেট লাইন হতো। তার মানে বুঝতে পারছিস অনেক স্ট্রেট লাইন হবে। পি নিচে আঁকতাম, এম এখানে, এন এখানে হতো, এই একটা স্ট্রেট লাইন হতো, তার মানে অনেক স্ট্রেট লাইন হবে। পি তো এই কার্ভের উপরে যে কোনো জায়গায় হতে পারে, তার মানে পি চেঞ্জ হলেই কি এমএন চেঞ্জ হতে থাকবে, তার মানে অনেক এমএন হবে। তো এই এমএন এর এনভেলপ বের করতে হবে, এই যে এমএন স্ট্রেট লাইনটা। আচ্ছা পিটাই প্যারাবোলার উপরে অবস্থিত, তাহলে পি এর কোঅর্ডিনেট কত, এটি স্কোয়ার কমা 280 না, পি এর স্থানাঙ্ক কত এটি স্কোয়ার কমা 280, কারণ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x প্যারাবোলার উপরের যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট এই আকারে ধরা যায়। আচ্ছা পি থেকে এর উপরে লম্ব কত এম, তার মানে এম এর কোঅর্ডিনেট কত এটি স্কোয়ার কমা 0, এন এর কোঅর্ডিনেট কত 0 কমা 280, কারণ এটা তো এর উপরে লম্ব, এটা ওয়াই অ্যাক্সিসের উপরে। তাহলে এম এন এর সমীকরণ আমরা পেয়ে যাবো, এই যে এবার একটু লিখছি, দ্য ইকুয়েশন অফ দ্য গিভেন প্যারাবোলা, প্যারাবোলাটা কিন্তু ফিক্সড এখানে, ইকুয়েশন অফ দ্য গিভেন প্যারাবোলা, প্যারাবোলাটা কিন্তু ফ্যামিলি না। বোলা ইজ y স্কোয়ার ইকুয়াল টু 4x, এইটাকে 1 নম্বর দিলাম, ঠিক আছে। এ কিন্তু এখানে ফিক্সড, হ্যাঁ এটা ফিক্সড কনস্ট্যান্ট। এবার লেট পি ব্র্যাকেটে এটি স্কোয়ার কমা 280 বি এনি পয়েন্ট, মানে যে কোনো একটা পয়েন্ট, এনি পয়েন্ট অন 1 and PM and PN, কোশ্চেনটাকে লিখছি কিন্তু, PM and PN আর পারপেন্ডিকুলারস, বা তুই এরকমও লিখতে পারিস PN পারপেন্ডিকুলার চিহ্ন দিয়ে OX, PN পারপেন্ডিকুলার চিহ্ন দিয়ে OY, ঠিক আছে, সেটাও লিখে দিতে পারিস, ঠিক আছে। বা তুই এরকমও লিখতে পারিস and M, N are the ফুট, ফুট মানে পাদবিন্দু, এই যে এখান থেকে যে লম্ব টানা হয়েছে লম্বের পাদবিন্দু, ফুট অফ দ্য পারপেন্ডিকুলারস, পারপেন্ডিকুলারস ফ্রম, কোথা থেকে টানা হয়েছে, ফ্রম পি, পি এর কোঅর্ডিনেট কত এটি স্কোয়ার কমা 280, আপন, কার উপরে, আপন মানে হচ্ছে যার উপরে সেই দুটো লিখবো, আপন এক্স অ্যাক্সিস and the tangent at the vertex of one, that is y axis, tangent at the vertex of one কি y axis, তার মানে এম আর এন গুলো হচ্ছে লম্বের পাদবিন্দু, ফুট অফ পারপেন্ডিকুলারস মানে হচ্ছে লম্বের পাদবিন্দু, কোথা থেকে এই কোঅর্ডিনেটটা কিন্তু এন এর পাশে, হ্যাঁ এই লেখাগুলো যেন গুলিয়ে না যায়, 0,280 এই দিস। তাহলে দ্য ইকুয়েশন অফ mn ইজ, তাহলে mn এর ইকুয়েশন কত, x বাই এটি স্কোয়ার
এমন না ছেদিত অংশ আকার মনে নেই, আমি তো এমএন লাইনের ইকুয়েশন বের করতে চাচ্ছি, এমএন এরই এনভেলপ বের করতে হবে। এ বাবা ছেদিতাংশ আকার মনে আছে, এটা যদি a, 0 এটা যদি 0, b হয় তাহলে সরলরেখার সমীকরণে ছেদিতাংশ আকার কি x/a + y/b = 1। তাহলে এখানে a কত at², b কত 2at, তার মানে x/a + y/b = কত 1। সোজাসুজি গুণ করে দে, তাহলে আমি 2at² দিয়ে গুণ করছি, তার মানে এটা কত হবে 2x প্লাস 2at² ty = 2at²। ওই লসাগু করেছি আর কি, বাংলা কথা, ঠিক আছে। এবার সব এক পাশে এনে নিবি, সব সময় এটা যেন মাথায় থাকে, সব এক পাশে এনে নিবি। এখানে প্যারামিটারটাকে t, দেখ এটাও প্যারামিটারের দ্বিঘাত, তো ওই দিয়েই সলভ হয়ে যাবে, হ্যাঁ, = 0। তাহলে আমি এবার কার এনভেলপ বের করব, এই 2 নংয়ের। নাও উই ফাইন্ড দ্য এনভেলপ অফ দ্য ফ্যামিলি 2। এখানে প্যারামিটারটাকে t, হোয়ার t ইজ দ্য প্যারামিটার। চলো যার এনভেলপ বের করি তাকে নাম দিয়ে দেই। এখানে কি কি আছে, ভেরিয়েবল দুটোকে x আর y, আর টিটা তো প্যারামিটার, তার মানে কি নাম দেবো f(x, y, t) ইকুইভ্যালেন্ট টু 2x প্লাস ty মাইনাস 2at² = কত 0। এইটাকে নামকরণ করলাম 3। পাশে তুই আর একবার লিখে দিতে পারিস, হোয়ার t ইজ প্যারামিটার। ঠিক আছে, এবার কি বের করি, ডেল f কে f কে কার রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি, প্যারামিটারের রেসপেক্টে, তাই এখানে প্যারামিটারকে t, তার মানে t এর রেসপেক্টে ডেল f ডেল t = 0 গিভস। কোশ্চেন ক্লিয়ার না করে কোনো অঙ্ক করবি না, আগে কোশ্চেনটা ভালো করে বুঝবি। এখানে যেমন কোশ্চেনটা বলেছিল যে mn এর এনভেলপ বের করতে, এই যে mn অবধি বের করে নিলাম, এবার তার এনভেলপ। তাহলে এটাকে x এর রেসপেক্টে বা t এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে 2x এর জন্য কত হয়ে যাবে 0, ty এর জন্য কত হবে শুধু y, কারণ t ছাড়া বাকি, t আর t এর ফাংশন ছাড়া বাকি সবাই কনস্ট্যান্ট। তাহলে মাইনাস কত 4at = 0। তাহলে এখান থেকে t কত বের হলো বাবা, y/4a, এইটাকে 4। এইবার কি এই 2 আর 4 থেকে t কে তাড়িয়ে দাও, মানে যার এনভেলপ বের করছি সেখান থেকে, আর t এর যে মান পেলাম ডেল f ডেল t থেকে। তাহলে এলিমিনেটিং t between 2 and 4 we get 2x plus y into t এর মান কত y/4a মাইনাস 2a t² মানে কত y/4a তার হোল স্কয়ার = কত 0। তাহলে 2x প্লাস y²/4a মাইনাস, এটা কাটাকুটি করে y² কত হয়ে যাচ্ছে 2a, সরি 2a না, এটা কত হচ্ছে দেখতো 16² 2 দিয়ে কাটলে 8² আর একটা a কেটে একটা a থাকছে, হ্যাঁ যোগ বিয়োগ করছি এবার। তার মানে এটা কি দাঁড়াচ্ছে দেখতো বাবা, আমি 8 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 2x প্লাস 2y² মাইনাস y² = 0। সরি 8a দিয়ে গুণ করেছি 16ax, ওই লসাগু করেছি বাংলা কথা, তার মানে y² প্লাস 16ax = 0। this is the equation of the required envelope। দেখ এটাকে দেখাতে বলেছিল একটা প্যারাবোলা, তাই এটাও একটা প্যারাবোলার ইকুয়েশন না, তাই পাশে কমা দিয়ে লিখে দিচ্ছি which is a parabola। ঠিক আছে, this is the equation of the required envelope which is a parabola। চলো আচ্ছা, এবার एग्जांपल 6। বাবা আমি তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট, আগে কোশ্চেনটা ভালো করে বুঝবে, যদি কোশ্চেন ক্লিয়ার না হয় তাহলে অঙ্কের ঝুঁকি নেবেই না। আগে কি বললাম, কোশ্চেন, ঠিক আছে। তো এখানে দেখ কোশ্চেনটা কি বলছে, এটা एग्जांपल 6, তোদের আমি কোশ্চেনের ছবিগুলো দিয়ে দেবো। ফ্রম এনি পয়েন্ট পি, মানে যে কোনো একটা বিন্দু পি, আগে প্রত্যেকটা শব্দের মানে জানিস কিনা আগে দেখে নিবি কোশ্চেনে, কারণ তোরা বারবার বলছি বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে আসছিস, আগে কোশ্চেন ভালো করে বুঝবি তারপরে অঙ্ক। বলছে ফ্রম এনি পয়েন্ট পি, তা তিনটেরই মানে জানিস, ফ্রম মানেও জানিস, এনি মানেও জানিস, পয়েন্ট মানেও জানিস। পি অন দ্য কার্ভ, এই কার্ভের ওপরে
perpendiculars PM and PN are drawn upon the coordinate axis. Coordinate axis মানে কি, x axis আর y axis। এই জায়গাটা একটু বুঝ। ঠিক আছে, perpendiculars PM and PN are drawn upon the coordinate axis. Find the envelope of MN. তার মানে বলছে এই কার্ভটার, আচ্ছা দেখ এই কার্ভটা তো কিরকম হবে তুই অত জানিস না। এই কার্ভটা অ্যাকচুয়ালি আমি বলে দিচ্ছি, এই কার্ভটা হচ্ছে অরিজিনগামী একটা কার্ভ। হ্যাঁ, y ইকুয়াল টু এক্স কিউবকে দেখতে হচ্ছে এইরকম, এই যে এইরকম ভাবে চলে। একটু তোদের বলে দেই, এই যে এবার এর মানের উপরে ডিপেন্ড করবে ও কিভাবে কি যাবে না যাবে এইসব। তা আমি একটা মোটামুটি, যখন কোনো কার্ভ পারবি না আঁকতে কোনো সমস্যা নেই, এখানে আঁকাটা কোনো কম্পালসারি না। তুই একটা ছোট্ট ব্রাঞ্চ, এইটুকু একটা ব্রাঞ্চ দিয়ে রেখে দিবি, এই একটু দিয়ে রেখে দিবি, এরকম একটা দাগ তো কোথাও থাকবে, বোঝা গেছে? যে কার্ভগুলো ওই প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, সার্কেল, স্ট্রেট লাইন এগুলোই শুধু পুরো আঁকার চেষ্টা করবি, বাকি পুরো আঁকার চেষ্টাও করবি না। বারবার বলছি কিন্তু, ভুল আঁকলে কেটে 0 দেবে, না আঁকলে ফুল মার্কস পাবি, অঙ্ক ঠিক থাকলেই হলো। তা বলছে এর ওপরে পি একটা যে কোনো বিন্দু, তা আমি ধরে নিলাম এই একটা পি বিন্দু, এই যে আস্তে আস্তে করছি, ফ্রম এনি পয়েন্ট পি অন দা কার্ভ এত, তার মানে এই কার্ভের ওপরের পি একটা কোনো বিন্দু। আস্তে আস্তে বুঝছি আর করছি। পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার মানে লম্ব, এস আছে মানে প্লুরাল, তার মানে একাধিক লম্ব। কোথায়? পিএম আর পিএন, মানে দুটো লম্ব টানা হয়েছে, পিএম আর পিএন, আর ড্রন আঁকা হয়েছে আপন ওপরে অন দা কত কোঅর্ডিনেট অ্যাক্সেস। কোঅর্ডিনেট অ্যাক্সেস কি জানিস? অ্যাক্সিস কথাটার প্লুরাল, অ্যাক্সিস হচ্ছে এটা, তার প্লুরাল হচ্ছে অ্যাক্সেস। তার মানে কোঅর্ডিনেট অ্যাক্সেস মানে হচ্ছে এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষের কথা বলছে, বোঝা গেছে? তাদের কোঅর্ডিনেট অ্যাক্সেস বলা হয়। তাহলে এর ওপরে এই যে কোঅর্ডিনেট অ্যাক্সেসে সবসময় প্রথমে এক্স অক্ষ আসে, তারপরে ওয়াই অক্ষ, তার মানে এক্স অক্ষের ওপরে কি টানা হয়েছে? পিএম। খবরদার যেন ভুল করে পিএম এখানে দিয়ে দিস না, তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। কারণ কোঅর্ডিনেট অ্যাক্সেস বললে প্রথমে এক্স আসে, তারপরে ওয়াই, তার 3 ডাইমেনশন হলে তারপরে জেড। তাহলে এই যে পিএম, এই যে পিএম, পরিষ্কার? তাই বলছে যে এর ওপরের কোনো একটা বিন্দু থেকে পারপেন্ডিকুলার টানা হয়েছে, পারপেন্ডিকুলার দুটো কে কে? পিএম আর পিএন। কোথায়? ড্রন আপন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সেস, মানে অক্ষদ্বয়ের উপর, বোঝা গেছে? লম্ব টানা হয়েছে এই। এবার বলছে ফাইন্ড দ্য এনভেলপ অফ এমএন। তাহলে এই এমএন এর ইকুয়েশনটা আমাকে বের করতে হবে। তাহলে এমএন মানে কে? এই লাইনটা, তাহলে এইটা আমার এম, এইটা আমার কত? এন, বোঝা যাচ্ছে? আচ্ছা এবার একটা খেলা আছে, আমি একটু লিখে নেই তারপরে বোঝাই। দ্য ইকুয়েশন অফ দ্য গিভেন কার্ভ, দ্য ইকুয়েশন অফ দ্য গিভেন কার্ভ ইজ, এটা গিভেন কার্ভ, এর কিন্তু এনভেলপ বের করতে দেয়নি, এনভেলপ বের করতে দিয়েছে এমএন এর। দেখ, ফাইন্ড দ্য এনভেলপ অফ এমএন, তার মানে আমাকে প্রথম কাজ কি? এমএন এর সমীকরণ বের করতে হবে, একদম আগের অঙ্কটার মতো। তাহলে এমএন এর ইকুয়েশন বের করবে। আর আগের অঙ্কটা একটা সুবিধা ছিল, দেখ প্যারাবোলা ছিল, ওর উপরের একটা বিন্দুর প্যারামেট্রিক কোঅর্ডিনেট জানা ছিল, সেটা কত? এটি স্কোয়ার টু এটি, কারণ প্যারাবোলাটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x ছিল। কিন্তু এই অঙ্কটায় দেখ এর উপরের প্যারামেট্রিক স্থানাঙ্ক জানিস না। আরে ভাই তুই জানিস না, আমি জানি। এক্স কে টি ভাব, এক্স কে টি, তাহলে ওয়াই এর মান কত হবে রে? এটি কিউব না? এই কার্ভটা মাথায় গেঁথে পালো, এটা একটা নতুন কার্ভ তোমরা শিখলে, টি কমা কত হয়? এটি কিউব, বোঝা গেছে? এর উপরের প্যারামেট্রিক কোঅর্ডিনেটস। তাহলে সেই ওই ধরি, লেট পি ব্র্যাকেটে টি কমা এটি কিউব be any point on 1 and PM, PN are perpendiculars from P upon the coordinate axis. from মানে হচ্ছে থেকে, মানে পি বিন্দু থেকে কোঅর্ডিনেট অ্যাক্সেসের উপরে। দেন বা দেয়ারফর এম এর কোঅর্ডিনেটটা, তারপর আগের অঙ্কটা আমি এম আর এন এর কোঅর্ডিনেটটা লিখিনি, শুধু ছবিতে দেখিয়েছিলাম, এখানে লিখে দে না। তাহলে এম এর কোঅর্ডিনেটটা কত হবে বলতো? এটা টি কমা এটি কিউব, তাহলে এই যে টি, এটা এটি কিউব, তো তার মানে এম এর কোঅর্ডিনেটটা কত হবে? টি কমা 0 না? এক্স অ্যাক্সিসের উপরে তো। আর এন এর কোঅর্ডিনেটটা কত হবে? 0 কমা এটি কিউব, তার মানে এম এর কোঅর্ডিনেট কত হলো?
টি কমা 0 অ্যান্ড এন এর কোঅর্ডিনেটসটা কত হলো 0 কমা এটি কিউব। দেয়ারফোর the equation of mn is x by t plus y by ওই সেই একই ছেদিতাংশ আকার x by a plus y by b equal to 1। তার মানে এটাকে একটু সাজিয়ে নেই, at কিউব দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে at স্কয়ার x প্লাস y ইকুয়াল টু at কিউব। সব এক পাশে এনে রাখতে হয়, আমি সবসময় বলেছি এনভেলপে। প্যারামিটারটাকে t, তাহলে আমরা এবার এই 2 এর এনভেলপ বের করব। হোয়ার t is the parameter, t is parameter। চলো বের করব। লেট দুইটা কত আছে, দুইটা দেখ xy এমনি ভেরিয়েবল আর প্যারামিটারটা কত t, তাহলে f of xy t ইকুয়াল টু at স্কয়ার x প্লাস y মাইনাস at কিউব ইকুয়াল টু কত 0। ঠিক আছে, এবার এর এনভেলপ বের করব। এটাকে 3 নম্বর দিলাম, ঠিক আছে, নিচে লিখে দিলাম হোয়ার, আর একবার দরকার হয় লিখলাম t is the parameter, না লিখলেও হয়, আগের লাইনে লিখে রেখেছিলাম প্যারামিটার। ঠিক আছে, নাও এবার কি ক্যালকুলেট করব, ডেল এফ ডেল টি। ডেল এফ ডেল টি ইকুয়াল টু 0 গিভস। ঠিক আছে, এটা 0 গিভস দেখি কি দেয়। আচ্ছা, ডেল এফ ডেল টি 0 গিভস হচ্ছে, এটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ, টি এর দ্বিঘাত, ও সরি টি এর 3 ঘাত আছে এখানে। 3 ঘাত হলে তো সেই ওই টেকনিক 2atx প্লাস এটা 0 হয়ে যাবে মাইনাস 3at স্কয়ার, যদিও এখানে একটু সুবিধা আছে। ঠিক আছে, এখানে অত কষ্ট করতে হবে না। আচ্ছা, এখান থেকে দেখ আমি t কমন নিয়ে নিতে পারি। t কমন নিলে কত হবে, 2ax মাইনাস 3at ইকুয়াল টু 0। টিটা কেটে উইয়ে দিলাম, তাহলে 2ax মাইনাস 3at ইকুয়াল টু 0। তাহলে t ইকুয়াল টু কত, 2ax আরো একটু কমন নিয়ে নেই এখান থেকে, এটা কমন নিয়ে নেই, পুরো এটাও কমন নিয়ে নেই। হ্যাঁ, তাহলে এখান থেকে কি দাঁড়াবে, এও তো নন জিরো মাস্ট বি আর টিও নন জিরো। ঠিক আছে, তো এটা তাহলে কি দাঁড়ালো, টি ইকুয়াল টু 2x বাই 3, এটাকে নাম্বারিং করলাম 4। ঠিক আছে, এখানে একটা কথা বলি, যদিও টি যদি 0 হয়, এখান থেকে তুই টি যদি 0টা টেকেন করিস, তাহলে টি 0 বসালে এখান থেকে পাবি y 0। চলো, তাহলে এটি নন জিরো উড়িয়ে দিলাম, এই যে টি এর মান এখান থেকে এলিমিনেটিং টি বিটুইন 3 and 4। 3 and 4 না লিখে আমি 2 and 3 লিখি, 2 আর 3 তো বেসিক্যালি একই। 2 and 4 উই গেট, তাহলে কি গেট, ax ইন্টু টি স্কোয়ার বসাবো, তার মানে 2x বাই 3 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ টি মানে কত, 2x বাই 3 তার হোল কিউব ইকুয়াল টু 0। তাহলে এটা কত হচ্ছে, ax ইন্টু 4x স্কোয়ার বাই 9 প্লাস ওয়াই মাইনাস এ ইন্টু 8x কিউব বাই 27। তাহলে থ্রু আউট 27 দিয়ে গুণ করে দিচ্ছি, তার মানে 27 দিয়ে 3 12 ax কিউব প্লাস 27 দিয়ে গুণ করেছি, তার মানে 27y মাইনাস 8ax কিউব। তার মানে এখান থেকে কি পাচ্ছি, 27y প্লাস 4ax কিউব ইকুয়াল টু 0। দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য required envelope। চলো, আবার কোশ্চেন পড়ি, বলছে ফ্রম এনি পয়েন্ট পি অন দ্য কার্ভ এত। এবার দেখ কার্ভটা কি আছে, ইলিপস, পারপেন্ডিকুলার পিএম এন্ড পিএম আর ড্রন আপন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। পুরো আগের কোশ্চেনটা বুঝতে পারছিস, ফাইন্ড দ্য এনভেলপ অফ এমএন। শুধু আগের কার্ভটার বদলে এবারের কার্ভটা কি আছে, ইলিপস। তা এই ইলিপসটার তো ছবি তোরা জানিস বাবা,
যে কোনো ইলিপসের ছবি আঁকতে আলাদা ভাবে হবে, কিন্তু এই ইলিপসটার তো ছবি জানি, সেটাতে স্ট্যান্ডার্ড এই। তো এক্স ড্যাশ ও ইলিপসের সেন্টার অরিজিনে জানিস মেজর অ্যাক্সিস অ্যালং এক্স অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস অ্যালং ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। তো এর ওপরের যে কোনো একটা বিন্দু পি। এই আমরা এতক্ষণ কি করছিলাম রে, যে এটা 5 নম্বর এক্সাম্পলে দেখ প্যারাবোলা ছিল, সেখানে এটি স্কোয়ার টু এটি ধরেছি। তারপরের এক্সাম্পলটা y ইকুয়াল টু ax কিউব ছিল, x এর মান t বসিয়েছি, তাহলে y এ t কিউব বেরিয়েছে, তাই t কমা a t কিউব ধরেছি। এটা ইলিপস, ইলিপসের প্যারামেট্রিক ইয়ে কত, a cos থিটা কমা কত b sin থিটা, যেখানে থিটাটা কি প্যারামিটার, এটা তোরা জানিস ক্লাস 11 এ পড়েছিস। তাহলে pm, এই যে pm, এই যে আমার m, আর pn এই যে আমার n, তাহলে mn এর ইকুয়েশনটা তোকে বের করতে হবে, mn এর, ঠিক আছে। mn এর ইকুয়েশনটা তোকে বের করতে হবে। the equation of the given curve, the equation of the given ellipse, mn এর ইকুয়েশন বলছি, mn এর ইকুয়েশন বের করে তারপরে mn এর এনভেলপ বের করতে হবে। এই যে ফাইন্ড দ্য এনভেলপ অফ mn, the equation of the given ellipse, এটা তো ইলিপস, কার্ভ না লিখে আমি ইলিপসে লিখলাম, নাম না জানলে কার্ভ লিখবি, is কি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস, এখানে কোশ্চেন কর্তার একটা ছোট্ট ভুল আছে, এ যে বি এর বড় সেটা বলে দেওয়া উচিত ছিল, আমি এখানে ধরে নিচ্ছি হোয়ার স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার, নাহলে মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস চেঞ্জ হয়ে যেত। তো এবার আমি সেই একই কথা, লেট পি ব্র্যাকেটে এ কস থিটা কমা বি সাইন থিটা, জানিস ইলিপসের প্যারামেট্রিক ইকুয়েশন এটা। আচ্ছা পাশে একটা কথা লিখবি, হয় থিটাটা কত থেকে কতর মধ্যে নেওয়া হয় জানিস, -পাই থেকে পাই এর মধ্যে, থিটাটা -পাই থেকে পাই এর মধ্যে থাকে, এটা না লিখলেও হয় যদিও। বি এনি পয়েন্ট অন দ্য ইলিপস 1 and pm, pn are perpendiculars from P upon the coordinate axis, তার মানে x axis and y axis, ঠিক আছে। দেয়ারফোর তাহলে m এর কোঅর্ডিনেটটা কত হবে, এই এটা যদি a cos থিটা b sin থিটা হয়, তার মানে এটা কত a cos থিটা, এইটুকু কত a sin থিটা, এই b sin থিটা, তাহলে m এর কোঅর্ডিনেটটা কত হবে, এইটুকুর মান ইনটু 0, তার মানে a cos থিটা, 0, তাহলে m এর কোঅর্ডিনেট কত a cos থিটা, 0, এন্ড n এর কোঅর্ডিনেটটা কত হবে 0, b sin থিটা। স্থানাঙ্ক নিশ্চয়ই তোদের বোঝাতে হবে না, কারণ এগুলো তো লম্ব সব। দেয়ারফোর দ্য ইকুয়েশন অফ mn of mn is কত, x by a cos theta plus y by b sin theta equal to কত 0, এই সরি 1, x by a sec theta ওই ইকুয়েশন অফ mn প্লাস y by b cosec theta equal to কত 1, এটাকে একটা নাম্বারিং করলাম 2, হয় থিটা ইজ দ্য প্যারামিটার, তাই তো। চলো চালু কর। এবার দেখ এটাকে না সাইন কজের লসাগু করে নিলে অঙ্ক আসবে না, অঙ্ক ঝামেলা হয়ে যাবে, এই রকম রেখে ডেরিভেটিভ কর। তাহলে এইটাকে আমি কি আকারে সাজিয়ে নিলাম, x বাই a sec থিটা প্লাস y বাই b cosec থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, একে 3 দাও। তাহলে ডেল এফ ডেল থিটা গিভস 0, গিভস কি, এখান থেকে তুই যদি ডেরিভেটিভ করিস তাহলে এটা কত হবে বলতো, x বাই a sec থিটার ডেরিভেটিভ কত, sec থিটা ইনটু tan থিটা, y বাই b বেরিয়ে গেল, cosec থিটার ডেরিভেটিভ কত মাইনাস, সেই জন্য এখানে মাইনাস দিয়ে দিয়েছি, cosec থিটা cot থিটা, আর 1 এর ডেরিভেটিভ তো 0, তার মানে ইকুয়াল টু 0। আচ্ছা এখান থেকে আমার তো উদ্দেশ্য কি, এই 2 এর এনভেলপ বের করা, তাই তো। তাহলে এখান থেকে দেখ আমি এরকম লিখতে পারি না, x বাই a
এটা মানে কি সাইন থিটা বাই কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়াই বাই বি কস থিটা বাই সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এবার দেখ তো কাটাকুটি কর, তাহলে কি দাঁড়াচ্ছে একটু খেয়াল কর। আমি এইখানে কত হয়ে যাচ্ছে সাইন কিউব থিটা ইন্টু কত এক্স বাই এ কোনাকুনি আছে, আমি এটাও গুণ করে দিচ্ছি, তাহলে বি এক্স সাইন কিউব থিটা ইকুয়াল টু এ ওয়াই কস কিউব থিটা। এরকম দাঁড়ালো না, আমার কিন্তু থিটা দাঁড়াতে হবে, বি কেয়ারফুল। তাহলে এখান থেকে দেখতো বাবা আমি এরকম লিখতে পারি বি এক্স বাই কস কিউব থিটা ইকুয়াল টু কত এ ওয়াই বাই সাইন কিউব থিটা। এবার আমার ধান্দা রয়েছে কি, আমার ধান্দাটা একটু শেয়ার করি তোদের সাথে। এই দুটোর থেকে থিটা তাড়াবো, এই দুই থেকে, আর এই যে ইকুয়েশনটা পাচ্ছি। আচ্ছা এর ওপরে দেখতো আমি এরকম করতে পারি যদি তোদের আপত্তি না থাকে, bx টু দি পাওয়ার 1/3, বোথ সাইডে 1/3 দিচ্ছি। এটা রিয়েল অ্যানালিসিস করছি, মানে রিয়েল ক্যালকুলাস করছি, তো স্বাভাবিকভাবেই এখানে কমপ্লেক্স নিয়ে আলোচনা হবে না। বাই কত সাইন থিটা এটা করতে পারি। এইবার দেখ এটাকে লিখতে পারি bx টু দি পাওয়ার 2/3, আচ্ছা 2/3 এখানে লিখছি না, 1/3 বাই কস থিটা ইকুয়াল টু এ ওয়াই টু দি পাওয়ার 1/3 বাই সাইন থিটা। কেফে ধরেও করা যায়, তার থেকে এটা বেটার। ইকুয়াল টু, এই ছোট বয়সে করেছিস না, এই যে সাইডে নোট বলে লিখে দিচ্ছি, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু, এটা লেখা যায় রুট ওভার অফ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। সামনে প্লাস মাইনাস দুটোই চলে, প্লাস হলেও চলে মাইনাস হলেও চলে, তা আমি প্লাসটা নিলাম। তাহলে রুট ওভার অফ বি এক্স হোল টু দি পাওয়ার 2/3 প্লাস, আমার শুধু ধান্দা কি রয়েছে সাইন থিটা কস থিটার মান বের করা। বাংলা কথা তোদের বলে দিলাম, এইটা এই ইকুয়েশনটা থেকে সাইন থিটা কস থিটা বের করব। তুই বলবি স্যার স্কোয়ার করে কেন রুট করলেন, কারণ নিচে আমি দেখে নিয়েছি এই কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটাটা 1 হয়ে যাবে। বোঝা গেছে, তুই এটা উল্টোও রাখতে পারতিস, কস থিটা বাই দিস সাইন থিটা বাই দিসও রাখতে পারতিস। তাহলে এখান থেকে দেখ তো কি পেলাম বাবা, bx বাই 1/3 বাই কস থিটা সমান সমান এ ওয়াই বাই 1/3, এই সরি এ ওয়াই টু দি পাওয়ার 1/3 বাই সাইন থিটা ইকুয়াল টু রুট ওভার অফ bx টু দি পাওয়ার 2/3 প্লাস এ ওয়াই টু দি পাওয়ার 2/3। এবার নিচে তো 1 হয়ে গেল, তাহলে এটা এটা ইকুয়েট করলে cos থিটা পাবো, এটা এটা ইকুয়েট করলে sin থিটা পাবো। সেখান থেকে sec cosec বের করে নেবো, বের করে নিয়ে 3 এ বসিয়ে দেবো, অঙ্ক শেষ। তাহলে এখান থেকে আমি কি পেলাম, cos থিটা ইকুয়াল টু bx টু দি পাওয়ার 1/3 বাই রুট ওভার অফ bx টু দি পাওয়ার 2/3 প্লাস ay টু দি পাওয়ার 2/3 and sin theta equal to ay to the power 1/3 divided by root over of বুঝছে। এবার দিস ইমপ্লাইজ, আমি sec cosecটা বের করে নিচ্ছি, তাহলে এটা sec থিটাটা কত হবে, জাস্ট এর উল্টো, কারণ আমার তো মান বসাতে হবে sec cosec এ। তুই একটা কাজ করতে পারিস, বুঝেছিস, প্লাস মাইনাস দিয়ে করলেও যে খুব একটা অসুবিধা হবে তা না, ওই লাস্টের উত্তরটা প্লাস মাইনাস দুটো দিয়ে থাকবে। অ্যান্ড কোসেক থিটা রুট ওভার অফ, দাঁড়া আমি ইয়ে করে দিচ্ছি, 2/3 প্লাস এ ওয়াই টু দি পাওয়ার 2/3 ডিভাইডেড বাই এ ওয়াই টু দি পাওয়ার 1/3। হ্যাঁ, তো এবার দেখ, তাহলে এখান থেকে বলতে পারি, এবার কি এলিমিনেটিং, এটাকে একটা নাম্বারিং করছি, এটা কত 4, এলিমিনেটিং থিটা বিটুইন 1 and 4, সরি 2 and 4 we get, আচ্ছা ওখানে দেখ কি ছিল, x বাই a ইন্টু sec থিটা ছিল, তাহলে sec থিটার এই মানটা বসিয়ে দে। ঠিক আছে, আর y বাই b ইন্টু কত ছিল cosec থিটা,
ইকুয়াল টু কত 1 ছিল, তাই তো? তো সেটা লিখলাম। এইবার এটাকে একটু কারুকার্য করতে হবে, একটু সাজাতে হবে। তো সাজালে আমরা উত্তরটা পাবো। উত্তরটা একটু কমপ্লিকেটেড চেহারায় আসবে, ঠিক আছে? চলো, আচ্ছা এবারে কি একটু ক্যালকুলেশন করে দেই, তাহলে এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিলে কি দাঁড়াবে দেখ। এইটা কমন চলে যাচ্ছে, bx টু দি পাওয়ার 2/3 প্লাস ay টু দি পাওয়ার 2/3, এটা কমন চলে নিয়ে নিলাম। এখান থেকে কত পড়ে থাকলো, x টু দি পাওয়ার 1/3, আর এখানে x, তাহলে 1 মাইনাস 1/3, তার মানে x টু দি পাওয়ার 2/3 হবে। নিচে কত হবে, a b টু দি পাওয়ার 1/3 প্লাস এটাই কত পড়ে থাকলো, y টু দি পাওয়ার 2/3 বাই b a টু দি পাওয়ার 1/3, ঠিক আছে, ইকুয়াল টু 1। তাহলে এটাকে যদি আবার একটু গুণ করে দেই, তাহলে এরকম দাঁড়ালো bx টু দি পাওয়ার 2/3 প্লাস ay টু দি পাওয়ার 2/3 ইন্টু এইখানটায় কত হয়ে যাচ্ছে দেখ, লসাগু করলে এটা কত এ বি হবে। হ্যাঁ, তো এ বি যদি এটাকে গুণ করা হয়, তাহলে এখানে কত থাকবে, বি টু দি পাওয়ার 2/3, মানে bx হোল টু দি পাওয়ার 2/3 হয়ে যাবে, প্লাস ay হোল টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু কত 1, তাই তো? তার মানে bx, দেখ এখানেও এটা মানে কি হোল টু দি পাওয়ার হাফ, তো রুট মানে কি হোল টু দি পাওয়ার হাফ, আর এখান থেকে আবার একটা বেরোলো bx টু দি পাওয়ার 2/3 প্লাস ay টু দি পাওয়ার 2/3 হোল টু দি, এটা একটাই, ইকুয়াল টু কত ab, abটাকে পাশে গুণ করে দিলাম। তার মানে কি দাঁড়ালো, bx টু দি পাওয়ার 2/3 প্লাস ay টু দি পাওয়ার 2/3 এর কত হোল টু দি পাওয়ার 1 প্লাস হাফ, মানে 3/2 ইকুয়াল টু কত ab। এবার বোথ সাইডে হোল স্কোয়ার করে দিচ্ছি বা 2/3 করে দিচ্ছি, তাহলে bx টু দি পাওয়ার 2/3 প্লাস ay টু দি পাওয়ার 2/3, ব্যাপক অঙ্ক এটা, ab টু দি পাওয়ার 2/3। দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য, required envelope। এবার এখানে একটা ছোট্ট কথা তোদের বলে দেই, যদি এখানে প্লাস মাইনাস করিস, তাহলে এর আগের যে দু লাইন, মানে 12 পেজের লাস্ট যে দুটো লাইন যেখানে রেশিও বের করেছিস, ওখানেও প্লাস মাইনাস দিতে হবে। দেখ এখানে যদি তুই প্লাস মাইনাস দিতে থাকিস, তাহলে এগুলো সব প্লাস মাইনাস থাকবে, বুঝতে পেরেছিস? ওই যে রেশিও যেখান থেকে বের করেছি, তার মানে এখানেও প্লাস মাইনাস থাকবে, তার মানে এখানেও প্লাস মাইনাস থাকবে, ঠিক আছে? তুই যখন কমন নিবি, এখানে প্লাস মাইনাস কমন চলে যাবে, প্লাস মাইনাস, কারণ এখানে কিন্তু একটাই কম্বিনেশন, প্লাস হলে দুটোই প্লাস, মাইনাস হলে দুটোই মাইনাস, তার মানে এখানে প্লাস মাইনাস কমন চলে যাবে, এখানে প্লাস মাইনাস কমন চলে যাবে, ঠিক আছে? এবার প্রথমে কি করে নিলাম, বোথ সাইডে হোল স্কোয়ার করে নিলাম, তাহলে যেই হোল স্কোয়ার করবো প্লাস মাইনাসটা উড়ে গেল, তারপরে 1/3 করে নিলাম, তার মানে এই পরের লাইনে আর প্লাস মাইনাসটা থাকবে না। তুই যদি এখানে প্লাস মাইনাস দিস, তাহলে থ্রু আউট এখানে সব প্লাস মাইনাস করে দিবি। আর এই যে এটা 13 পেজ, আমার আমি 12 পেজটা তো মুছে দিয়েছি, 12 পেজের লাস্ট দুটো লাইনে হ্যাঁ ওখানে এগুলোর সামনে প্লাস মাইনাসটা দিয়ে দিবি, 12 পেজের লাস্ট দুটো লাইন। আর যদি ওখানে প্লাস মাইনাস না দিস, তাহলে এই পুরো অঙ্কে আর কোথাও প্লাস মাইনাস দিবি না, শুধু প্লাস ধরে আমি যে করলাম সেই অবধি, মানে শুধু প্লাস ধরে করে দিলেও হবে। বোঝা যাচ্ছে? আলটিমেটলি উত্তরটা সেমই আসবে। চলো, আচ্ছা শুনে নে, আজকে আমি এই অবধি রেখে দিলাম, আর একটা এই প্যাটার্নের অঙ্ক আছে, হলে এই প্যাটার্ন পুরো শেষ, সেটা হাইপারবোলা। হাইপারবোলারটা নিজেরা বাড়িতে করিস। হাইপারবোলার প্যারামেট্রিক ইকুয়েশনটা আমি বলে দিচ্ছি, a sec থিটা, b tan থিটা। 8 নম্বর অঙ্ক, এই 9 নম্বর অঙ্কটা মেবি হাইপারবোলা আছে, আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ওটা করবি। আর দুজনাই তোরা আপাতত 2-3 যে কজন, মানে তোরা সবাই ভিডিওটা দেখে আমায় একটা ফিডব্যাক দিবি যে স্যার এটা দিয়ে আমাদের পুরো ক্লিয়ার। যার একটুও ক্লিয়ার করতে, মানে একটুও বুঝতে অসুবিধা হচ্ছে, এখনই কিন্তু এরকম হবে না, অন্তত প্রথম 15টা দিন যে তুই যে কোনো অঙ্ক ধরবি আর নামিয়ে দিবি, সেটা প্রথম 15টা দিন 1 মাস হবে না। এটা কিন্তু অনার্স, একটু খাটাখাটি বাড়াতে হবে, মানে দিনে তোমাকে পার ডে 6 ঘন্টা পড়াশোনা করতে হবে, সকালে 3 ঘন্টা, বিকালে 3 ঘন্টা ম্যাথস, ঠিক আছে? 6 ঘন্টা মোর দ্যান এনাফ। তো এখন তোরা বসে এটা প্র্যাকটিস কর, এটা রোজ 3 ঘন্টা করে প্র্যাকটিস কর, হ্যাঁ, পরের ক্লাস দেওয়ার আগে অবধি। আর 12টা প্র্যাকটিস কর, 12-এর ওই যে যেগুলো আমি বলে দিলাম, ভালো করে কোঅর্ডিনেট জিওমেট্রির ফর্মুলাগুলো পড়বি, ত্রিগোণমিতির ফর্মুলা, ইন্টিগ্রেশনের ফর্মুলা, আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন সব অঙ্কগুলোও প্র্যাকটিস করবি। সব থিওরিটা তো পড়বি, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার, ডিগ্রি কাকে বলে, পুরো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, এইগুলো মোটামুটি খুব ভালো করে প্র্যাকটিস কর। আর ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটাও পড়বি। একবেলা এটা কর, আর একবেলা এই যে যা আমি পড়াচ্ছি এগুলো পড়,
ঠিক আছে। আর সেট রিলেশন ম্যাপিংটাও পড়বি, ওটা 12 এর মধ্যে পড়বি। আর এক বেলা পুরো অনার্স পড়বি, সেই বেলার এই 3 ঘন্টা বসে এই এনভেলপগুলো রোজই একই অঙ্ক প্র্যাকটিস করবি 3 ঘন্টা ধরে, যেন অঙ্কগুলো পুরো গাতিয়ে যায়, ঠিক আছে। আর একটা কথা বলে দিচ্ছি, এই যে 13 পেজে আমি এখানে প্লাস মাইনাস দিয়েছি, তাহলে 12 পেজের লাস্ট দুটো লাইনে ওই প্লাস মাইনাস দিতে হবে, যে রেশিওটা যেভাবে লিখেছিলাম ওটা দিয়ে নিবি, ঠিক আছে। চলো।